ভারতের সবচেয়ে বড় অস্ত্রাগারে অগ্নিকাণ্ডে ২০ সেনা সদস্য নিহত, আহত ১৯। সরিয়ে নেওয়া হলো আশপাশের সহস্রাধিক অধিবাসীকে। উত্তর কোরিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা ব্যর্থ হয়েছে, দাবি সিউলের। পিয়ংইয়ং এর সম্ভাব্য হুমকি মোকাবিলায় প্রস্তুত জাপান। ইরাকের ফাল্লুজায় জঙ্গি বিরোধী অভিযান জোরদার। কোনো জায়গায় পাল্টা আক্রমণেরও শিকার হচ্ছেন ইরাকি যোদ্ধারা। মারাত্মক খাদ্যাভাবে শহরের ৫০,০০০ বাসিন্দা। এবং সিঙ্গাপুরে জঙ্গি অর্থায়নে গ্রেপ্তার ৬ বাংলাদেশির মধ্যে ৪ জন দোষী সাব্যস্ত, একজনের অভিযোগ অস্বীকার। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি শেখ জায়েদ। ভারতের মহারাষ্ট্রে দেশটির সবচেয়ে বড় অস্ত্র গুদামে অগ্নিকাণ্ডে সেনাবাহিনীর ২০ সদস্য নিহত হয়েছেন, আহত হয়েছে ১৯ জন। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। এই ঘটনার পর অস্ত্র গুদামের আশপাশের অন্তত ১,০০০ অধিবাসীকে সরিয়ে নেওয়া হয়। এদিকে দুর্ঘটনায় হতাহতদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার গভীর রাতে মহারাষ্ট্রের পালগাঁও শহরের অস্ত্রাগারে বিকট বিস্ফোরণের পরই ভয়াবহ আগুন ছড়িয়ে পড়ে। কেন্দ্রীয় অস্ত্রাগারে দুর্ঘটনায় নিহতদের মধ্যে ২ জন সেনা কর্মকর্তাও রয়েছেন বলে জানায় গণমাধ্যম। এ ঘটনায় আহতদের দ্রুত পালগাঁও থেকে ৪০ কিলোমিটার দূরে মহারাষ্ট্রের ওয়ার্দায় হাসপাতালে নেওয়া হয়। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানান চিকিৎসক। এই হতাহতের ঘটনায় দুঃখ প্রকাশ করে ভুক্তভোগীদের সার্বিক সহায়তার আশ্বাস দিয়েছে স্থানীয় সরকার। দুর্ঘটনাস্থলে উদ্ধার অভিযান জোরদারের পাশাপাশি ভুক্তভোগীদের প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার জন্য শহরের সংশ্লিষ্ট সব বিভাগকে নির্দেশ দেওয়া হয়েছে। আহতদের শারীরিক অবস্থার দ্রুত উন্নয়নে আমাদের পক্ষ থেকে সার্বিক সহায়তা দেওয়া হবে। দমকল বাহিনীর 10টি ইউনিটের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আসলেও অস্ত্র গুদামটিতে আবারও বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের আশঙ্কা করছে কর্তৃপক্ষ। এ অবস্থায় পালগাঁও শহরের সহস্রাধিক অধিবাসীকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। এদিকে ভারতের সবচেয়ে বড় অস্ত্র গুদামে বিস্ফোরণের কারণ সম্পর্কে কিছু জানা না গেলেও এর মধ্যে ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন উচ্চপদস্থ সামরিক কর্মকর্তারা। ঘটনাস্থল পরিদর্শনের কথা রয়েছে ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রী মনোহর পরিকার ও সেনাপ্রধান দালবীর সিং সুহাগের। রিয়াদুল ইসলাম, সময় সংবাদ। এদিকে ভারতের কাশ্মীরে ছড়িয়ে পড়া দাবানলের হাত থেকে বাবা গুলাম শাহ বিশ্ববিদ্যালয় রক্ষায় চেষ্টা চালিয়ে যাচ্ছে রাজ্য পুলিশ এবং দমকল বিভাগ। রাজ্য পুলিশের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যম জানায়, রাজৌরি জেলার বাবু গুলাম শাহ বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাস থেকে এখনো বেশ দূরে রয়েছে দাবানলের আগুন। এর মধ্যে আগুন নিয়ন্ত্রণকারী 5টি যান বিশ্ববিদ্যালয়ের ভেতরে নেওয়া হয়েছে বলে জানিয়েছে দমকল বিভাগ। ভারতের উত্তরাঞ্চলে দাবানলের কারণে সেখানকার বনাঞ্চল মারাত্মক হুমকির মুখে রয়েছে। উত্তর কোরিয়ার একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা ব্যর্থ হয়েছে বলে দাবি করেছে দক্ষিণ কোরিয়া। মঙ্গলবার দক্ষিণ কোরীয় সামরিক বাহিনীর বরাতে এই খবর জানায় আন্তর্জাতিক গণমাধ্যম। এর মধ্যে উত্তর কোরিয়ার বিরুদ্ধে জাপানে হামলা চালানোর পরিকল্পনা করার অভিযোগ আনল টোকিও। একই সঙ্গে সম্ভাব্য যে কোনো হামলা রুখে দিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে জাপানি সামরিক বাহিনী। এ মাসের শুরুর দিকে উত্তর কোরিয়ার ক্ষমতাসীন দল ওয়ার্কার্স পার্টির কংগ্রেসে দেশকে পরমাণু শক্তিধর রাষ্ট্র হিসেবে ঘোষণা দেন সর্বোচ্চ নেতা কিম জং উন। তবে কোনো হুমকি দেখা না দিলে পরমাণু হামলা থেকে বিরত থাকার কথাও জানান তিনি। সেই সঙ্গে আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার ইচ্ছা প্রকাশ করেন কিম। এর কয়েক সপ্তাহ পেরোতে না পেরোতেই মঙ্গলবার আবারও পিয়ংইয়ং এর বিরুদ্ধে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানোর অভিযোগ আনে সিউল। তবে সেই পরীক্ষা ব্যর্থ হয়েছে বলেও দাবি করা হয়। ভোর 5টা 20 মিনিটে উত্তর কোরিয়ার পূর্ব উপকূলে ওনসান শহরের কাছে এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের চেষ্টা করা হয়। তবে আমরা পর্যবেক্ষণ করে জানতে পেরেছি তাদের পরীক্ষা ব্যর্থ হয়েছে। যে কোনো উস্কানির জবাব দিতে সেনাদের সর্বদা প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এ বিষয়ে উত্তর কোরিয়ার পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া দেখানো না হলেও পিয়ংইয়ং এর ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের খবরে সতর্ক অবস্থান নিয়েছে জাপান। আমাদের উপকূলের দিকে কোনো ক্ষেপণাস্ত্র আসেনি, তাই এই মুহূর্তে নিরাপত্তার জন্য হুমকিও নেই। তবে উত্তর কোরিয়ার সম্ভাব্য হামলা রুখতে এরই মধ্যে আমাদের উপকূলে ক্ষেপণাস্ত্র বিধ্বংসী প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র মোতায়েন করা হয়েছে। একই সঙ্গে সেনাবাহিনীকে সর্বদা সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। মঙ্গলবার উত্তর কোরিয়ার উৎক্ষেপণ করা ক্ষেপণাস্ত্রটি কি ধরনের সে সম্পর্কে স্পষ্ট তথ্য জানা না গেলেও এর আগে এপ্রিলে পিয়ংইয়ং এর 3টি মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা ব্যর্থ হওয়ায় এবারেরটিও মাঝারি পাল্লার ছিল বলে ধারণা করা হচ্ছে।
জাতিসংঘ ও আন্তর্জাতিক নিষেধাজ্ঞা উপেক্ষা করে ক্ষেপণাস্ত্র কর্মসূচি চালিয়ে আসছে উত্তর কোরিয়া। এবছরের শুরুর দিকে পিয়ংইয়ং এর চতুর্থবারের মতো পরমাণু বোমার পরীক্ষা ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের পর কোরীয় উপদ্বীপে নতুন করে উত্তেজনা দেখা দেয়। রিয়াদুল ইসলাম, সময় সংবাদ। যুক্তরাষ্ট্র স্নায়ুযুদ্ধের মানসিকতা বহন করে বলে মন্তব্য করা হয় চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে। দক্ষিণ চীন সাগরে আধিপত্য বিস্তার বন্ধ না করলে চীনকে সবার থেকে বিচ্ছিন্ন হতে হবে। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী অ্যাশ কার্টারের এমন মন্তব্যের পর এমন পাল্টা প্রতিক্রিয়া জানালো বেইজিং। কার্টারের এমন বক্তব্য আর কিছুই নয়, নতুন করে আরও যুদ্ধজাহাজ পাঠানোর পরিকল্পনাকে যৌক্তিক করার চেষ্টা বলেও মন্তব্য চীনের। চলতি সপ্তাহের শুরুতেই মার্কিন প্রতিরক্ষামন্ত্রী অ্যাশটন কার্টার যুক্তরাষ্ট্র নেভাল একাডেমিতে দেয়া এক বক্তব্যে চীনকে হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, দক্ষিণ চীন সাগরে আধিপত্য বিস্তার বন্ধ না করলে চীনকে একঘরে হতে হবে। চীনের কর্মকাণ্ড দেশটিকে ওই অঞ্চলের অন্য দেশগুলো থেকে বিচ্ছিন্ন করে দেবে। শুধু তাই নয়, চীনের বন্ধু রাষ্ট্রগুলোও সম্পর্ক ছিন্ন করবে। অ্যাশ কার্টারের এমন হুঁশিয়ারির পর সোমবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, যুক্তরাষ্ট্র স্নায়ু যুদ্ধের মানসিকতা বহন করে। মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, যুক্তরাষ্ট্র 21 শতকে এসেও স্নায়ু যুদ্ধের যুগে বাস করছে। কার্টারের এমন বক্তব্য আর কিছুই নয়, নতুন করে আরও যুদ্ধজাহাজ পাঠানোর পরিকল্পনাকে যৌক্তিক করার চেষ্টা বলেও মন্তব্য করেন চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। স্নায়ু যুদ্ধের কোনো ইচ্ছেই চীনের নেই। যুক্তরাষ্ট্রের সেনা কর্মকর্তাদের পরিচালনায় হলিউড সিনেমায় অভিনয় করার কোনো আগ্রহ আমাদের নেই। আমরা কোনো হুঁশিয়ারিকে ভয় পাই না। সার্বভৌমত্বের ওপর যে আঘাত আনবে তাকে ছেড়ে দেব না। আশা করব যুক্তরাষ্ট্র এ অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সহায়তা করবে। গত সপ্তাহে ভিয়েতনামের ওপর থেকে মার্কিন অস্ত্র নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পর এশিয়ায় আবারও সংঘাত উস্কে না দিতে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে সতর্ক করেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। অস্ত্র নিষেধাজ্ঞা প্রত্যাহার কার্যকর হলে এ অঞ্চলে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়তে পারে বলেও দাবি করে বেইজিং। শি জিনপিং এর হুঁশিয়ারির পরপরই অ্যাশ কার্টার পাল্টা সতর্ক বার্তা দেন চীনকে। কার্টারের বক্তব্যের পর এমন তীব্র প্রতিক্রিয়া দেখালো চীন। প্রশান্ত মহাসাগরের প্রায় 14 লাখ বর্গমাইল এলাকা নিয়ে দক্ষিণ চীন সাগরের অবস্থান। বিশ্বের 1/3 বাণিজ্য এ সমুদ্র পথেই সম্পন্ন হয়ে থাকে। চীন বরাবরের মতোই দাবি করছে দক্ষিণ চীন সাগরের দ্বীপাঞ্চলগুলোর মালিকানা তাদের। যুক্তরাষ্ট্র দক্ষিণ চীন সাগরে বিভিন্ন সময় যুদ্ধজাহাজ পাঠাচ্ছে, যাকে সার্বভৌমত্বের লঙ্ঘন বলে দাবি করছে চীন। কিন্তু চীনের কৃত্রিম দ্বীপ তৈরি ও বর্তমান সামরিক তৎপরতা নিয়ে যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন এবং আন্তর্জাতিক সমুদ্র পথ নির্বিঘ্ন রাখতেই তারা দক্ষিণ চীন সাগরে সামরিক জাহাজ পাঠিয়েছে বলে দাবি করে আসছে। হাফসাতুন্নেসা, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরো দেখবেন, তুর্কি নাগরিকদের ইউরোপে অবাধ চলাচলের বিষয়ে ব্রাসেলসে আলোচনায় বসছে ইইউ তুরস্ক। শরণার্থী মৃত্যুর জন্য জোটের পররাষ্ট্র নীতিকে দায়ী করছে মানবাধিকার সংস্থাগুলো। ইরাকের ফাল্লুজা শহর পুনরুদ্ধারে সামরিক অভিযান শুরুর এক সপ্তাহ পর আইএসের বিরুদ্ধে আক্রমণ আরও জোরদার করেছে দেশটির সরকারি বাহিনী। একই সঙ্গে আইএসের তীব্র প্রতিরোধ ও পাল্টা আক্রমণেরও শিকার হচ্ছেন ইরাকি যোদ্ধারা। এদিকে দুপক্ষের সংঘর্ষের কারণে শহরটিতে অবরুদ্ধ অন্তত 50,000 বাসিন্দা মারাত্মক খাদ্যাভাবে রয়েছেন বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম। ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল আবাদির ঘোষণার পর দেশটির ফাল্লুজা শহর পুনরুদ্ধারে সামরিক অভিযান শুরুর এক সপ্তাহ পর সোমবার আইএসের বিরুদ্ধে চূড়ান্ত আক্রমণ শুরু করে ইরাকি যোদ্ধারা। এতে ইরাকি সেনা ও শিয়া যোদ্ধাদের পাশাপাশি অভিযান আরো জোরদার করতে বিমান হামলা চালায় মার্কিন বাহিনী। এদিন আইএস যোদ্ধারাও আগের চেয়ে আরো বেশি শক্তি সঞ্চয় করে ইরাকি যোদ্ধাদের বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তুললে দুপক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। এতে ফাল্লুজার অন্তত 7টি গ্রাম ইরাকি যোদ্ধারা আইএস এর কাছ থেকে পুনরুদ্ধারে সক্ষম হয় বলে জানায় স্থানীয় গণমাধ্যম। এছাড়াও এ সময় একটি পুলিশ স্টেশনও নিজেদের নিয়ন্ত্রণে নেয় ইরাকি বাহিনী। ইরাকি বাহিনী ও শিয়া যোদ্ধাদের মধ্যে চমৎকার সমন্বয় দেখতে পাচ্ছি আমরা। এরই মধ্যে আইএস এর গুরুত্বপূর্ণ অবস্থানগুলোতেও আমরা হামলা চালাতে সক্ষম হয়েছি। তাদের বেশ কয়েকটি আস্তানা ও নিয়ন্ত্রণ কেন্দ্র আমরা গুঁড়িয়ে দিয়েছি। আমাদের যোদ্ধারা নীতি ও আদর্শের সঙ্গে প্রাণপণ লড়াই চালিয়ে যাচ্ছে।
এদিকে ফাল্লুজায় তীব্র সংঘর্ষের কারণে সেখানে এখনো আটকা পড়ে আছেন অন্তত 50,000 বাসিন্দা। এদের বেশিরভাগই পর্যাপ্ত খাবার ও প্রয়োজনীয় ওষুধের অভাবে মানবেতর জীবনযাপন করছেন বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম। শিগগিরই মানবিক সহায়তা না পেলে শহরটিতে ব্যাপক প্রাণহানি ঘটবে বলেও আশঙ্কা তাদের। গত 2 বছর ধরে আমরা আইএস এর কাছে জিম্মি। এতদিন সামান্য একটু রুটি খেয়ে বেঁচে থাকলেও এখন তাও পাচ্ছি না আমরা। চিকিৎসার জন্য প্রয়োজনীয় ওষুধটুকু এখানে নেই। তারা আমার পরিবার সহ আরো কয়েকটি পরিবারের বেশ কয়েকজনকে ধরে নিয়ে গেছে, যাদের ভাগ্যে কি ঘটেছে তা আমরা জানি না। এই যখন অবস্থা, তখন ইরাকের রাজধানী বাগদাদের 3টি এলাকায় আত্মঘাতী সিরিজ বোমা হামলায় নিহত হয়েছেন অন্তত 20 জন। এছাড়াও এই ঘটনায় আহত হয়েছেন অর্ধশতাধিক। অন্যয় কর্মকার, সময় সংবাদ। সিরিয়ার বিদ্রোহী নিয়ন্ত্রিত আলেপ্পো শহরে আবারও বিমান হামলা শুরু করেছে দেশটির সরকারি বাহিনী। জবাবে বিদ্রোহীরাও সিরীয় সেনাদের লক্ষ্য করে গোলাবর্ষণ করে বলে জানিয়েছে স্থানীয় পর্যবেক্ষণ সংস্থা। সোমবার অনলাইনে প্রকাশিত এক ছবিতে দেখা যায় বিমান হামলার বেশ কয়েকটি ভবন পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। এ সময় ধ্বংসস্তূপ থেকে বেশ কয়েকজনের লাশ উদ্ধার করতে দেখা যায় উদ্ধারকর্মীদের। হতাহতের সংখ্যা সম্পর্কে নিশ্চিত করে কিছু জানা না গেলেও নিহতদের মধ্যে বেশ কয়েকজন নারী ও শিশু রয়েছে বলে জানিয়েছে পর্যবেক্ষণ সংস্থা। সিঙ্গাপুরে বাংলাদেশে হামলার পরিকল্পনা ও জঙ্গি অর্থায়নের অভিযোগে দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তা আইনে গ্রেপ্তার 6 বাংলাদেশি নাগরিকের মধ্যে 4 জন সিঙ্গাপুরের আদালতে দোষী সাব্যস্ত হয়েছেন। 21 জুন তাদের ব্যাপারে রায় দেয়ার দিন ধার্য করেছেন সিঙ্গাপুরের সংশ্লিষ্ট আদালত। এছাড়া একজন আগেই দোষ স্বীকার করে নিয়েছিলেন, আর দৌলতুজ্জামান নামে একজন অভিযোগ অস্বীকার করেছেন। তাদের দুজনের ব্যাপারে 9 জুন সিদ্ধান্ত নেবে আদালত। রাষ্ট্রপক্ষের একজন আইনজীবীর বরাত দিয়ে দেশটির গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়, আটক 6 বাংলাদেশির পরিকল্পনা ছিল দেশে ফিরে সরকারকে উৎখাত করে ইরাক ও সিরিয়ার জঙ্গি গোষ্ঠী আইএস ঘোষিত কথিত খেলাফত প্রতিষ্ঠা করা। দোষী প্রমাণিত হওয়া 4 জনের মধ্যে মামুন সন্ত্রাসে অর্থায়নের নেতা, আর অর্থ সংক্রান্ত হিসাব ও মিডিয়া সম্পর্কিত বিষয় দেখাশোনা করছিলেন রুবেল। এর আগেও সিঙ্গাপুরে বসে বাংলাদেশে জঙ্গি হামলার পরিকল্পনার অভিযোগে 27 বাংলাদেশি নাগরিককে ফেরত পাঠিয়েছিল সিঙ্গাপুর সরকার। তুরস্ক ইইউ চুক্তি অনুযায়ী ইউরোপে তুর্কি নাগরিকদের অবাধ চলাচলের বিষয়ে অগ্রগতি নিয়ে আলোচনা করতে ইউরোপীয় ইউনিয়ন বিষয়ক তুরস্কের মন্ত্রীরা বেলজিয়ামের ব্রাসেলস সফরে যাচ্ছেন বলে জানিয়েছেন তুরস্কের উপপ্রধানমন্ত্রী। এদিকে লিবিয়া উপকূলে নৌকা ডুবে শত শত অভিবাসীর মৃত্যুর ঘটনার জন্য ইইউ এর পররাষ্ট্রনীতিকে দায়ী করছে মানবাধিকার সংস্থাগুলো। এর মধ্যে সোমবার ভূমধ্যসাগর হয়ে গ্রিস থেকে ইতালি যাওয়ার পথে অভিবাসীবাহী নৌকা থেকে 29 জনকে উদ্ধার করেছে গ্রিক নৌবাহিনী। ইউরোপীয় ইউনিয়নের কোনো নীতি বা অভিযানই জীবনের ঝুঁকি নিয়ে ভূমধ্যসাগর পাড়ি দেয়া অভিবাসীদের প্রবেশ ঠেকাতে পারছে না। কেউ কেউ তীরে পৌঁছাতে পারলেও সাগরে ডুবে মৃত্যু হচ্ছে শত শত অভিবাসীর। গেল এক সপ্তাহে ভূমধ্যসাগরের লিবিয়া উপকূল হয়ে ইতালি যাওয়ার পথে নৌকা ডুবে শত শত অভিবাসীর মৃত্যুর ঘটনার জন্য ইইউ এর কঠোর নীতি দায়ী বলে অভিযোগ করেছে মানবাধিকার সংস্থাগুলো। ইউরোপীয় ইউনিয়ন যদি এ ধরনের দুর্ঘটনা আর দেখতে না চায়, তবে এর জন্য তাদেরই পদক্ষেপ নিতে হবে। মানব পাচার বন্ধ ও এ ধরনের হৃদয় বিদারক ঘটনা এড়াতে শরণার্থীদের জন্য ইউরোপে প্রবেশের নিরাপদ ও বৈধ পথের ব্যবস্থা করতে হবে। এদিকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে অভিবাসীরা গ্রিসে প্রবেশ করলেও সোমবার প্রথমবারের মতো গ্রিস থেকে ইতালি যাওয়ার সময় লেফকাদা দ্বীপের কাছ থেকে একটি অভিবাসীবাহী নৌকা থেকে 29 জনকে উদ্ধার করেছে গ্রিক নৌবাহিনী। সন্ত্রাস বিরোধী আইন পরিবর্তন না করায় আটকে আছে তুরস্ক ইইউ চুক্তি কার্যকরের বিষয়টি। এর প্রেক্ষিতে ইউরোপের তুর্কি নাগরিকদের ভিসা ছাড়া চলাচলের বিষয়ে আলোচনা করতে বেলজিয়ামের ব্রাসেলসে যাচ্ছেন ইইউ মন্ত্রীরা। সোমবার তুরস্কের উপপ্রধানমন্ত্রী একথা জানিয়েছেন। তুরস্ক ও ইইউ মন্ত্রীরা চুক্তির বিষয়ে আলোচনা চালিয়ে যাবেন। তবে তুরস্ককে সব ধরনের হামলা থেকে রক্ষা করতে আমাদের সন্ত্রাস বিরোধী আইন খুবই গুরুত্বপূর্ণ। তুরস্ককে আইএস জঙ্গি সহ সব ধরনের সন্ত্রাসী হামলা থেকে বাঁচাতে আমরা বদ্ধপরিকর। একই দিন ফ্রান্সের উত্তরাঞ্চলের একটি শরণার্থী শিবির পরিদর্শন করে আশ্রয় প্রত্যাশীদের নাম নিবন্ধন প্রক্রিয়ায় সহায়তার পাশাপাশি শরণার্থী শিশুদের শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থায় 39 লাখ ইউরো খরচ করার প্রতিশ্রুতি দিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী। আত্মরক্ষার জন্য যারা এখানে এসেছে আমরা তাদের আশ্রয়ের ব্যবস্থা করব। আর এটা কেবল ফ্রান্সের উত্তরাঞ্চলের ক্যালের শিবিরে থাকা শরণার্থীদের জন্যই নয়, ফ্রান্সের সব অঞ্চলের শরণার্থীদের সমস্যার সমাধান করা হবে।
চলতি বছরের মার্চ মাস থেকে ফ্রান্সের একটি শিবিরে প্রায় ১৫০০ শরণার্থী আশ্রয় নিয়ে আছে। শিরিন আক্তার, সময় সংবাদ। আফগানিস্তানের হেলমান্দ প্রদেশে গেল 2 দিনে তালিবান জঙ্গিদের হামলায় 50 জনের বেশি পুলিশ সদস্য নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত 40 পুলিশ সদস্য। আফগানিস্তানের আঞ্চলিক পুলিশ কমান্ডার জানিয়েছেন, হেলমান্দের প্রাদেশিক রাজধানী লস্করগাহে প্রবেশ করে পুলিশ বাহিনীর উপর হামলা চালিয়েছে তালিবান সদস্যরা। এতে রোববার 33 জন ও সোমবার 24 জন পুলিশ নিহত হয়। পাকিস্তানের পশ্চিমাঞ্চলে মার্কিন ড্রোন হামলায় তালিবান নেতা মোল্লা মনসুর নিহত হওয়ার পর এই প্রথম হেলমান্দ প্রদেশে হামলা চালিয়েছে তালিবান জঙ্গিরা। তুরস্কের দক্ষিণ পূর্বাঞ্চলে আলাদা 2টি বোমা হামলায় 6 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত 20 জন। একই দিন ওই এলাকায় বিদ্রোহী কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি পিকেকে যোদ্ধাদের সঙ্গে সামরিক বাহিনীর সংঘর্ষে 3 সেনা সদস্য নিহত হওয়ার খবর পাওয়া গেছে। কর্তৃপক্ষ জানায়, সোমবার তুরস্কের সিলোপি শহরে বোমা বিস্ফোরণে 4 জন বেসামরিক নাগরিক নিহত হন। এই ঘটনায় দেশটির নিরাপত্তা বাহিনীর 5 সদস্য সহ আহত হয় অন্তত 19 জন। একই দিন ভান শহরে আরও একটি বোমা হামলা চালানো হলে 2 জন নিহত হয়। তাৎক্ষণিকভাবে এসব হামলার দায় কোনো দল স্বীকার না করলেও কুর্দি বিদ্রোহীরাই এজন্য দায়ী বলে ধারণা করা হচ্ছে। এর আগে কুর্দি অধ্যুষিত সিরনাক প্রদেশে পিকেকের হামলায় 2 সেনা ও পার্শ্ববর্তী সির্ক প্রদেশে আরও 1 সেনা নিহত হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে দেশটির সামরিক বাহিনী। সংঘর্ষ চলাকালে পিকেকের 2 সদস্য নিহত হয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ। মিশরে মুসলিম ব্রাদারহুডের 36 সমর্থককে সোমবার যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। তাদের মধ্যে রয়েছেন দলটির ক্ষমতাচ্যুত নেতা মোহাম্মদ বাদি। রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে অ্যাসোসিয়েটেড প্রেস জানায়, 2013 সালের 3 জুলাই ইসমাইলিয়া শহরে সহিংসতায় 3 জনের মৃত্যুর ঘটনায় করা মামলায় তাদের এই সাজা দেয়া হয়। সেই বছর সেনা অভ্যুত্থানের মুখে ব্রাদারহুড সমর্থিত নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি ক্ষমতাচ্যুত হলে দেশব্যাপী সহিংসতা ছড়িয়ে পড়ে এবং মুরসির সমর্থকদের গণহারে গ্রেপ্তার করা হয়। ওই বছর আগস্টে কায়রো থেকে গ্রেপ্তার হন ব্রাদারহুডের শীর্ষ নেতা বাদি। মুরসি সমর্থকদের প্রতিবাদ দমনে দেশটির সামরিক জান্তা তাকে গ্রেপ্তার করেছিল বলে অভিযোগ রয়েছে। এর আগে পৃথক মামলায় বাদিকে যাবজ্জীবন কারাদণ্ড ও মৃত্যুদণ্ড দেন আদালত। ইসরায়েলের নতুন প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন দেশটির উগ্রপন্থী নেতা এভিগদর লিবারম্যান। সোমবার জেরুজালেমে নেসেটে তিনি শপথ গ্রহণ করেন। শপথ গ্রহণ অনুষ্ঠানে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও প্রতিরক্ষা মন্ত্রী লিবারম্যান আরব রাষ্ট্রগুলোর সঙ্গে শান্তি আলোচনা চালিয়ে যেতে একমত হয়েছেন। সাবেক প্রতিরক্ষা মন্ত্রী মোশে ইয়ালন পদত্যাগ করার পর লিবারম্যানকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দেন প্রধানমন্ত্রী নেতানিয়াহু। এদিকে লিবারম্যান পররাষ্ট্রমন্ত্রী থাকা অবস্থায় ফিলিস্তিন বিরোধী বিভিন্ন ধরনের কঠোর মন্তব্য করায় তার দায়িত্ব পাওয়ার পর থেকে ভয় ও শঙ্কার মধ্যে আছে ইসরায়েল অধিকৃত গাজাবাসী। আন্তর্জাতিক সময় আরো যা দেখবেন, জার্মানির দক্ষিণ পশ্চিমাঞ্চলে বন্যায় অন্তত 4 জনের মৃত্যু, ভারী বর্ষণে নিম্নাঞ্চল প্লাবিত, দুর্ভোগ চরমে। এবার ভারতের কলকাতায় চলন্ত গাড়িতে গণধর্ষণের অভিযোগ উঠল। 2 দিন আগে সল্টলেক এলাকায় এই ঘটনা ঘটে। সোমবার থানায় দায়ের করা লিখিত অভিযোগে বলা হয়, রাতে ওই এলাকার দামি চায়ের দোকানের খোঁজ জানতে চাইলে কৌশলে তাকে গাড়িতে তোলে একদল দুর্বৃত্ত। ধর্ষণের পর তাকে গাড়ি থেকে ফেলে দিয়ে পালিয়ে যায় দুষ্কৃতিকারীরা। অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলের বিভিন্ন জায়গায় বসানো সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। গেল 2012 সালে পার্ক স্ট্রিটে চলন্ত গাড়িতে ধর্ষণের ঘটনা ঘটেছিল। ভারতে আফ্রিকার দেশের নাগরিকের ওপর হামলার ঘটনায় উদ্বেগ জানিয়েছেন রাষ্ট্রপতি প্রণব মুখার্জি। সোমবার নয়াদিল্লিতে এক অনুষ্ঠানে আফ্রিকানদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান তিনি। গেল 10 দিনে অন্তত 6 আফ্রিকান নাগরিককে নির্যাতনের ঘটনায় তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানিয়েছেন ভারতে বসবাসকারী আফ্রিকান নাগরিকরা। এই ঘটনায় বর্ণবাদের অভিযোগ উঠলেও এসব হামলাকে বর্ণবিদ্বেষী বলে মনে করছে না দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। গেল 20 মে দিল্লিতে অটোরিকশা ভাড়া করার সময় বচসার এক পর্যায়ে দুষ্কৃতিকারীদের হামলায় নিহত হন কঙ্গোর এক নাগরিক। এই ঘটনার পরপরই বেশ কয়েকজন আফ্রিকানদের উপর হামলার ঘটনা সামনে এসেছে। গেল বৃহস্পতিবার দিল্লির মোহরলিতে 3টি পৃথক ঘটনায় আহত হন 6 আফ্রিকান নাগরিক। এদের মধ্যে একজন খ্রিস্টান ধর্মযাজককে রাতে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা ক্রিকেট ব্যাট নিয়ে হামলা করে বলে অভিযোগ উঠেছে।
এসব ঘটনায় আফ্রিকার দেশগুলি কূটনৈতিক চাপ বাড়ালেও পরিস্থিতির পরিবর্তন না হওয়ায় উদ্বেগ কাটেনি ভারতে বসবাসকারী আফ্রিকানদের। আমরা খুবই শঙ্কার মধ্যে আছি। যে কোনো সময় হামলার শিকার হতে পারে আমাদের যে কেউ। গেল 10 দিনে ভারতে অন্তত 6 আফ্রিকান শিক্ষার্থীকে নির্যাতনের খবরে বর্ণবাদের অভিযোগ উঠলেও এসব হামলাকে বর্ণবিদ্বেষী বলে মনে করছে না দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বর্ণবাদ নিয়ে অনেকেই কথা বলছেন, তবে এখনো এমন কোনো ঘটনা ঘটেনি। আমাদের দেশে এটা অস্বাভাবিক। তবুও এই ধরনের ঘটনার কোনো সম্পৃক্ততা খুঁজে পাওয়া গেলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। আফ্রিকান নাগরিকদের উপর হামলার ঘটনায় উদ্বেগ জানিয়েছেন রাষ্ট্রপতি প্রণব মুখার্জিও। সোমবার রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে আফ্রিকানদের নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করার আহ্বান জানান তিনি। ভারতকে স্বচ্ছ করতে মহাত্মা গান্ধীকে উপহার দিয়েছিল আফ্রিকা। তবে কেন তাদের উপর অত্যাচার আমরা সহ্য করব? সরকার তাদের নিরাপত্তায় যথাযথ পদক্ষেপ গ্রহণ করলে আমরা খুশি হব। আফ্রিকাবাসীদের উপর সাম্প্রতিক হামলা ঘটনাকে ঘিরে অসহিষ্ণুতা বিতর্ক ফের মাথাচাড়া দিতে পারে বলে মনে করছে নরেন্দ্র মোদী সরকারের শীর্ষ নেতৃত্ব। সরকারের উচ্চ পর্যায়ের নির্দেশে তৎপর হয়েছে দিল্লির পুলিশ। এসব ঘটনায় জড়িত সন্দেহে গ্রেফতার করা হয়েছে 4 জনকে, আটক হয়েছে আরো 4 জন। আফ্রিকার 54টি দেশে বিশাল বাজার রয়েছে ভারতের, তাই বিদেশ নীতির ক্ষেত্রে আফ্রিকাকে বিশেষ গুরুত্ব দেয় ভারত। কিন্তু দিল্লিতে আফ্রিকাবাসীদের উপর হামলা কূটনৈতিক সমস্যা বাড়াতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। জাহিদুর রহমান, সময় সংবাদ। পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের দ্রুত আরোগ্য কামনা করে আলাদা বাণী দিয়েছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানি, ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ফিলিপ হ্যামন্ড সহ বিশ্বের গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিবর্গ। যুক্তরাজ্যের লন্ডনের একটি হাসপাতালে প্রধানমন্ত্রী নওয়াজের হৃৎপিণ্ডে অস্ত্রোপচার চলছে বলে জানায় সংবাদ মাধ্যম ডন। তার সুস্থতা কামনায় ইন্টারনেটে ভিডিও পোস্ট করেছেন জাতীয় দলের বেশ কয়েকজন ক্রিকেটার। দোয়া করেছেন তেহরিকে ইনসাফের নেতা ইমরান খান, পিপলস পার্টির নেতা বিলওয়াল ভুট্টো সহ অনেকে। অস্ত্রোপচারের আগের দিন সোমবার প্রধানমন্ত্রী জাতীয় অর্থনীতি পরিষদ ও কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অংশ নিলে উপস্থিত সবাই তার সুস্বাস্থ্য কামনায় দোয়া করেন। প্রধানমন্ত্রীর পারিবারিক সূত্রের বরাতে রয়টার্স জানায় 2011 সালে প্রথম ধাপের অপারেশনের পর ত্রুটি থাকায় হার্টে ছিদ্রের সৃষ্টি হয়, তাই 5 বছরের মাথায় দ্বিতীয়বার অস্ত্রোপচার করতে হচ্ছে তার। ভারতে মানব পাচারকারীদের বিরুদ্ধে কঠোর শাস্তির বিধান রেখে একটি বিলের খসড়া সোমবার উপস্থাপন করেছেন নারী ও শিশু উন্নয়ন মন্ত্রী মানেকা গান্ধী। যারা পাচারের উদ্দেশ্যে মানুষের শরীরে অ্যালকোহল বা নার্কোটিক ড্রাগের মতো উচ্চমাত্রার উত্তেজক পদার্থ প্রয়োগ করে তাদের সর্বোচ্চ 7 বছরের কারাদণ্ড সহ 1 লাখ রুপি জরিমানার প্রস্তাব করা হয় ওই বিলটিতে। এছাড়া এই ধরনের পদার্থ যারা নারী ও কন্যা শিশুর উপর প্রয়োগ করবে তাদের 3 বছরের কারাদণ্ড সহ 1 লাখ রুপি জরিমানার প্রস্তাব করা হয়েছে। অপরাধ পুনরাবৃত্তির শাস্তি হবে 14 বছরের কারাদণ্ড। মানব পাচার প্রতিরোধে বাংলাদেশ, মিয়ানমারের মতো প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সমন্বিত হয়ে তদন্ত পরিচালনার প্রস্তাবও করা হয়। দেশটির জাতীয় অপরাধ রেকর্ড ব্যুরোর তথ্য অনুযায়ী 2014 সালে মোট 5,500 মানুষ পাচার হয়েছে। আফ্রিকার দেশ চাদের সাবেক স্বৈরশাসক হিসেন হাব্রেকে মানবতা বিরোধী অপরাধের দায়ে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। যুদ্ধাপরাধের বিচারের জন্য আফ্রিকান ইউনিয়নের গঠিত সেনেগালের বিশেষ ট্রাইব্যুনাল সোমবার এই দণ্ডাদেশ দেন। 72 বছর বয়সী হাব্রেকে আপিলের জন্য 15 দিনের সময় বেঁধে দিয়েছেন আদালত। রায়ে সন্তোষ প্রকাশ করে আদালতের বাইরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ভুক্তভোগীদের স্বজনরা। বিবিসি জানায় 1982 থেকে 90 সাল পর্যন্ত ক্ষমতায় থাকাকালীন হাব্রের নির্দেশে 40,000 মানুষকে হত্যা করা হয়েছিল। সেই সঙ্গে আদিবাসী ও বিরোধীদের ওপর অমানবিক নির্যাতন, ধর্ষণ ও নারীদের যৌন দাসী করে রাখার অপরাধেও তাকে দোষী সাব্যস্ত করা হয়। আফ্রিকার পিনোশে নামে খ্যাত হেব্রেকে ধরতে 2005 সালে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন বেলজিয়ামের আদালত। পরে সেনেগালের বিশেষ আদালত তার বিচারের দায়িত্ব নিলে 2013 সালের জুনে হাব্রেকে গ্রেপ্তার করা হয়। সেই থেকে সেনেগালের রাজধানী ডাকারের কারাগারে বন্দী আছেন তিনি। ফ্রান্সের সংশোধিত শ্রম আইন বাতিলের দাবিতে ধর্মঘট অব্যাহত রেখেছে দেশটির রেল ও তেল শ্রমিকরা। বেতন বাড়ানোর দাবিতে বিমান শ্রমিকরাও আন্দোলনের ঘোষণা দেয়। একদিকে যেমন পরিবহন ব্যবস্থা বিপর্যয়ের মুখে পড়েছে, তেমনি দেখা দিয়েছে তীব্র জ্বালানি সংকট। ফলে চরম বিপাকে পড়েছে ইউরো কাপ ফুটবলের আয়োজক দেশটি।
প্যারিসের প্রধান দুটি বিমানবন্দরে জ্বালানি তেল সরবরাহকারী প্রতিষ্ঠানের শ্রমিকরা তাদের ধর্মঘটের সময়সীমা বুধবার পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। অব্যাহত ধর্মঘটের মুখে 8টি তেল পরিশোধনাগারের 6টিতে তেল সরবরাহ না থাকায় অচল হয়ে পড়েছে পাম্প স্টেশনগুলো। আন্দোলনরত শ্রমিক সংগঠনগুলোর অভিযোগ, সংশোধিত আইনে প্রতিষ্ঠান মালিকদের মজুরি নির্ধারণ ও ছুটি বাতিলের ক্ষমতা দেওয়ার পাশাপাশি শ্রমিক নিয়োগ ও ছাঁটাইয়ে বিধান সহজ করা হয়েছে। এতে শ্রমিকরা তাদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত হবে বলে অভিযোগ তাদের। সংশোধন বিলটি নিয়ে পার্লামেন্টে বিতর্ক থাকলেও সম্প্রতি সংবিধানের একটি অনুচ্ছেদের অধীনে কোনো ভোটাভুটি ছাড়াই তা পাশ করে সরকার। তবে ফ্রান্সে বেকারত্বের হার কমাতে এই আইন সংশোধন করা হয়েছে বলে জানিয়ে নিজ অবস্থানে অনড় আছেন প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ। এদিকে আন্দোলনরত শ্রমিকদের ওপর পুলিশের সহিংস আচরণের নিন্দা জানিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। ব্রাজিলের নতুন অন্তর্বর্তী সরকারের দ্বিতীয় মন্ত্রী হিসাবে পদত্যাগ করেছেন দেশটির দুর্নীতি দমন মন্ত্রী ফেবিয়ানো সিলভেইরা। রাষ্ট্রীয় তেল কোম্পানির দুর্নীতির তদন্তে হস্তক্ষেপের বিষয়ে সম্প্রতি একটি অডিও টেপ ফাঁসের পর এই নিয়ে ঝড় উঠলে সোমবার পদত্যাগ করেন তিনি। এর আগে গত সপ্তাহে একই ধরনের আরও একটি অডিও টেপ ফাঁসের ঘটনায় পদত্যাগ করেন অন্তর্বর্তী সরকারের পরিকল্পনা মন্ত্রী। দুর্নীতির দায়ে সাবেক প্রেসিডেন্ট দিলমা রৌসেফকে অভিশংসনের পর ওই দুই মন্ত্রীকে অন্তর্বর্তী সরকারের মন্ত্রী হিসাবে নিয়োগ দেওয়া হয়। এদিকে সিলভেইরার স্থলাভিষিক্ত কে হচ্ছেন সে বিষয়ে প্রেসিডেন্ট মিচেল টেমারের অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কিছুই জানানো হয়নি। জার্মানির দক্ষিণ পশ্চিমাঞ্চলে প্রবল বৃষ্টিপাতে সৃষ্ট বন্যায় অন্তত 4 জনের মৃত্যু হয়েছে। গত এক সপ্তাহ ধরে চলা বৃষ্টিপাতে দুর্ভোগে পড়েছে অঞ্চলের বেশিরভাগ মানুষ। কর্তৃপক্ষ জানিয়েছে, বন্যার তোড়ে দুটি নদীর বাঁধ ভেঙে যাওয়ায় আশপাশের অধিকাংশ রাস্তাঘাট ও ঘরবাড়ি পানিতে তলিয়ে গেছে। বন্যার পর বেশ কিছু এলাকায় ভূমিধসের খবরও পাওয়া গেছে। এতে এলাকাগুলোর যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে গেছে। কর্তৃপক্ষ জানিয়েছেন, বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় প্রায় 7,000 উদ্ধারকর্মী ও পুলিশ নিয়োগ দেওয়া হয়েছে। দীর্ঘ 11 বছরের মধ্যে সোমবার পৃথিবীর অনেকখানি কাছে এলো লাল গ্রহ মঙ্গল। জ্যোতির্বিজ্ঞানীরা বলছেন, পৃথিবী থেকে এদিন 7,53,00,000 কিলোমিটার দূরে অবস্থান করেছে গ্রহটি। কক্ষপথে ঘুরতে ঘুরতে তুলনামূলক অবস্থান থেকে পৃথিবীর এত কাছাকাছি গ্রহটি অবস্থান করবে আগামী 3 জুন পর্যন্ত। পৃথিবীর বিভিন্ন স্থান থেকে রাতে খালি চোখে আকাশে দেখা যাবে মঙ্গল নামের লাল গ্রহটিকে। তবে আরও স্পষ্টভাবে দেখা সম্ভব টেলিস্কোপের মাধ্যমে। এ ধরনের ঘটনা অত্যন্ত বিরল, কারণ এর পুনরাবৃত্তির জন্য অপেক্ষা করতে হবে প্রায় 300 বছর। যুক্তরাষ্ট্রের ওহাইও সিনাটি চিড়িয়াখানার 4 বছর বয়সী শিশুকে বাঁচাতে একটি গরিলাকে গুলি করে হত্যার ঘটনায় আন্দোলনে নেমেছে দেশটির জনগণ। গরিলা হত্যার ঘটনায় পুলিশ, চিড়িয়াখানা কর্তৃপক্ষ এবং শিশুটির অভিভাবকদের জবাবদিহি করার দাবি তুলে একটি পিটিশনে সই করেছে 2,000-এরও বেশি মানুষ। change.org নামের একটি ওয়েবসাইটে এই পিটিশন উপস্থাপন করা হয়। এদিকে ওহাইও পুলিশ জানিয়েছে, শিশুটির মা বাবার বিরুদ্ধে কোনো অভিযোগ আনা হয়নি। তাদের পরিচয় জানাতেও অস্বীকার করেছে তারা। গত শনিবার বিকেলে সিনসিনাটি চিড়িয়াখানায় 4 বছর বয়সী শিশু গরিলার খাঁচায় পড়ে গেলে শিশুটিকে বাঁচাতে 180 কেজি ওজনের হারাম্বে নামে এক গরিলাকে গুলি করে হত্যা করে চিড়িয়াখানা কর্তৃপক্ষ। বন্য পশু পাচার ও নির্যাতনের অভিযোগে থাইল্যান্ডের কাঞ্চনবুরি প্রদেশের টাইগার টেম্পল খ্যাত বৌদ্ধ মন্দির থেকে বাঘ সরিয়ে নিতে শুরু করেছে কর্তৃপক্ষ। 137টি বাঘের মধ্যে সোমবার 3টিকে সরিয়ে নেওয়া হয়। বাকিগুলোকে 1 সপ্তাহ ধরে ধাপে ধাপে সরিয়ে সরকারি অভয়ারণ্যে ছেড়ে দেওয়ার কথা রয়েছে। অভিযোগ রয়েছে, পর্যটকদের আকর্ষণে ও সার্বিক নিরাপত্তা নিশ্চিতে বাঘগুলোকে খাঁচা থেকে বের করার আগে ক্ষতিকর চেতনানাশক ইঞ্জেকশন দেওয়া হতো। এতে বাঘগুলো বেশিরভাগ সময় নিস্তেজ হয়ে থাকত। এমন বিভিন্ন অভিযোগের ভিত্তিতে ও চিড়িয়াখানার লাইসেন্স না থাকায় সম্প্রতি বন্যপ্রাণী কর্তৃপক্ষ মন্দিরে অভিযানে যায়। এসব অভিযোগ ভিত্তিহীন দাবি করে তাদের বাধা দেন সন্ন্যাসীরা। এ অবস্থায় আদালতের পরোয়ানা নিয়ে বাঘগুলোকে দেশের 3টি পশু শিবিরে স্থানান্তরের উদ্যোগ নেন কর্তৃপক্ষ। গত বছর বিনা অনুমতিতে শিয়াল, ভালুক ও ধনেশ পাখি রাখায় মন্দির থেকে সেগুলোকে সরিয়ে নেওয়া হয়।
অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের ডয়েন্ট্রি জাতীয় উদ্যানে কুমিরের হামলায় এক নারীর মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। সিন্ডি ওয়ালড্রন নামে 46 বছর বয়সী ওই নারী রোববার রাতে তার বান্ধবীর সঙ্গে উত্তরাঞ্চলীয় থর্নটন সৈকতে সাঁতার কাটতে নামেন। কোমর পানিতে থাকাকালীন হঠাৎ কুমিরের হামলায় শিকার হন তিনি। এ সময় তার বান্ধবী তাকে টেনে তোলার চেষ্টা করলেও ব্যর্থ হন। এখন পর্যন্ত সিন্ডির কোনো খোঁজ না পাওয়ায় তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় মুষড়ে পড়েছেন সিন্ডির বান্ধবী। সিন্ডি নিউ সাউথ ওয়েলসের লিথাগো শহরের বাসিন্দা। কর্তৃপক্ষ জানায় সম্প্রতি এই এলাকায় 5 মিটার দীর্ঘ একটি কুমিরকে চলাফেরা করতে দেখা গেছে। সতর্কতা দেয়া সত্ত্বেও সচেতনতার অভাবের কারণে প্রতি বছর গড়ে 2 জন কুমিরের হামলার শিকার হন বলে জানান তারা। আগ্নেয়াস্ত্রের অবৈধ ব্যবহার ও অস্ত্র সহিংসতা বন্ধে যুক্তরাষ্ট্রের শিকাগো শহর জুড়ে রোববার বাইব্যাক গান ইভেন্টের আয়োজন করেছে সেখানকার পুলিশ বিভাগ ও সুশীল সমাজ। এই ইভেন্টের আওতায় যে কেউ অর্থের বিনিময়ে তাদের ব্যবহৃত অস্ত্র জমা দিতে পারবেন। এজন্য তাদের নাম পরিচয় জানানোর কোনো প্রয়োজন নেই। এছাড়া কি কারণে তারা এই অস্ত্র নিজের কাছে রেখেছেন সে বিষয়েও কোনো জবাবদিহি করতে হবে না। প্রতিটি পিস্তল, শটগান ও রাইফেলের বিনিময়ে দেয়া হবে $100 একটি গিফট ভাউচার। অন্যদিকে এয়ারগান ও বিবি গানের বিনিময়ে পাওয়া যাবে $10 ভাউচার। রাজ্য সরকার এই কর্মসূচির পেছনে $2.5 লাখ বরাদ্দ দিয়েছে। এর আওতায় অন্তত 2,500 অস্ত্র বিনিময় হবে বলে আশা করছেন তারা। পরিসংখ্যানে দেখা গেছে চলতি বছর শিকাগো পুলিশ প্রায় 3,000 অবৈধ অস্ত্র জব্দ করেছে, যা গত বছরের তুলনায় 30% বেশি। এ পর্যায়ে আবারও জানিয়ে দিচ্ছি আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো। ভারতের সবচেয়ে বড় অস্ত্রাগারে অগ্নিকাণ্ডে 20 সেনা সদস্য নিহত। আহত 19 সরিয়ে নেওয়া হলো আশপাশের সহস্রাধিক অধিবাসীকে। উত্তর কোরিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা ব্যর্থ হয়েছে দাবি সিউলের। পিয়ংইয়ং এর সম্ভাব্য হুমকি মোকাবেলায় প্রস্তুত জাপান। ইরাকের ফাল্লুজায় জঙ্গি বিরোধী অভিযান জোরদার। কোনো জায়গায় পাল্টা আক্রমণেরও শিকার হচ্ছেন ইরাকি যোদ্ধারা। মারাত্মক খাদ্যাভাবে শহরের 50,000 বাসিন্দা। এবং সিঙ্গাপুরে জঙ্গি অর্থায়নে গ্রেফতার 6 বাংলাদেশির মধ্যে 4 জন দোষী সাব্যস্ত, একজনের অভিযোগ অস্বীকার। এই ছিল আন্তর্জাতিক সময়ে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ.tv। সঙ্গে থাকুন সময়।